180 দিন বা 6 মাস। যে কোনো একটি দেশের ইতিহাসে এই সময়টা খুব বেশি দিন না হলেও নতুন একটি সরকারের কাছে এই 180 দিনের প্রতিটি দিনই একটি নতুন পরীক্ষার মঞ্চ। জনগণের রক্তক্ষয় আর গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন এই বাংলাদেশ আমরা পেয়েছি এবং সেই নতুন বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের পথ চলা শুরু হয়েছিল ঠিক 6 মাস আগে, 180 দিন আগে। রাষ্ট্র সংস্কারের মহৎ সদিচ্ছা আর আগামীর রূপরেখা তৈরির জন্য গত 180 দিন বা 6 মাস ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই 6 মাসে আমরা কি অর্জন করেছি, আমাদের জন আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে, কোন চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে বা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি, এই সব কিছুর বিষয়ে আজ আমরা আলোচনা করব। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন 180 দিনের সরকার। আমরা যেমনটা জানি, তরুণ প্রজন্ম আমাদের এই নতুন বাংলাদেশের চালিকা শক্তি। তাই আমাদের স্টুডিওতে আজ হাজির হয়েছেন নতুন প্রজন্মের, তরুণ প্রজন্মের পরিচিত কিছু রাজনৈতিক মুখ। চলুন আমরা জেনে নিই কারা আছেন আমাদের সাথে। শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আজকে আছেন দেশের অন্যতম সর্বকনিষ্ঠ সংসদ সদস্য, চিকিৎসক, বিশিষ্ট তরুণ রাজনীতিবিদ ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আমাদের সাথে আরও আছেন ছাত্র রাজনীতির পরিচিত মুখ ও ছাত্রনেতা মল্লিক ওয়াসি উদ্দিন তামি, এবং আমাদের সাথে আছেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী যোদ্ধা ও ডাকসু নেত্রী সানজিদা আহমেদ তন্নি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। চলুন আপনাদের চোখেই আজ আমরা জেনে নিই আমাদের মূল্যায়ন এবং আগামীর প্রত্যাশা। শুরুতেই আমি সানজিদা আহমেদ তন্নির কাছে আসতে চাই। আপনি জুলাই যোদ্ধা ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে আপনি একজন সম্মুখ সারির সাহসী যোদ্ধা ছিলেন। 6 মাস আগে যখন আমাদের এই সরকার দায়িত্ব নিয়েছে, তখন নতুন বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকারের প্রতি আপনার কি প্রত্যাশা ছিল এবং এই 6 মাসে আসলে আপনি প্রত্যাশার কতটুকুনি প্রতিফলন দেখতে পাচ্ছেন? এক্ষেত্রে আমি আসলে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে প্রথম 6 মাস দিয়ে আসলে 5 বছরের জন্য নির্বাচিত সরকার সফল না ব্যর্থ এই ডিসিশন আসা আসলে সম্ভব না। তবে আমরা যেটা করতে পারি যে আমরা এই সময়ের মধ্যে দেখতে পারি যে সরকার যে আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ তারা করছে কিনা। এক্ষেত্রে যেমন তাদের আমরা দেখতে পারি যে সরকারের সেই সদিচ্ছা এবং রাজনৈতিক অঙ্গীকার আছে কিনা। আমি যদি সেই বিচারে যাই, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রথম 6 মাসে সরকারের মধ্যে কিছু ইতিবাচক উদ্যোগ আমরা লক্ষ্য করেছি এবং তাদের রাজনৈতিক সদিচ্ছাটাকে তারা প্রকাশ করেছে। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং সেগুলো প্রাথমিকভাবে আমরা কাজকর্ম শুরু হয়েছে দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে আসলে আমরা বলতে পারি যে 6 মাসে তারা মোটামুটি সফল। কিন্তু এই সফলতার পাশে আসলে কিছু ব্যর্থতাও থাকে। কিছু জায়গাতে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে সরকার আরেকটু কাজ করতে পারতো বা আরেকটু স্বচ্ছভাবে যদি এই জায়গাগুলোতে উদ্যোগ নিত, সেক্ষেত্রে আসলে ভালো হতো। তো সবকিছু মিলিয়ে সফলতার দিকটা আমি বেশি ভারী বলে মনে করি এই 6 মাসের জন্য। আপনার কাছে আবারও আসবো, যাচ্ছি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার কাছে। আমাদের নতুন সরকার যখন যাত্রা শুরু করেছে, আমি যেমনটা বলছিলাম যে গণ অভ্যুত্থানে তরুণদের একটা অনেক বড় অংশগ্রহণ ছিল এবং তরুণদের স্বপ্নের ফলাফল আজকের আমাদের নতুন বাংলাদেশ। সরকার কি শুধু তরুণদেরকে ভোটার হিসেবেই দেখছে, নাকি নীতি নির্ধারণী পর্যায়েও তরুণরা থাকতে পারে বলে মনে করছে? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন সহ আলোচক সহ বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা এবং সালাম। প্রথমত হচ্ছে যে বর্তমান সরকার সবসময় তরুণ বান্ধব ছিল এবং বর্তমান সরকার নীতি নির্ধারণের দিক থেকে হোক, রাজনৈতিকভাবে হোক, তরুণদেরকে যথেষ্ট মূল্যায়ন করে। সেটার এক্সাম্পল আমি নিজেই। 2018 সালে যখন আমার বাবা জেলে ছিলেন, তখন আমার বাবার শেরপুর সদর থেকে নির্বাচন করার কথা ছিল, কিন্তু তিনি বিভিন্ন রাজনৈতিক মামলায়, বিভিন্ন মামলার জটে যখন তাকে আটকানো হলো, তখন বর্তমান প্রধানমন্ত্রী, সেই সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তিনি, এবং তিনি কিন্তু ডিসাইড করেছিলেন আমাকে দিয়ে নির্বাচন করার। এবং সেই সময় আই ওয়াজ অনলি 25 ইয়ার্স ওল্ড এবং মাত্র MBBS পাশ করে ইন্টার্নি শেষ করে একজন সদ্য চিকিৎসক। তো বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে ডিসিশনটা নিয়েছিলেন সেটি 2018 সালেই হয়ে গিয়েছিল। 24-এর গণঅভ্যুত্থানের পর অনেক তরুণ রাজনীতিবিদ এসেছে, অনেক তরুণ নেতৃত্ব তৈরি হয়েছে, অনেকে এমপিও হয়েছে, কিন্তু
এই যে একটা প্ল্যান বা একটা সেট আপ যে হচ্ছে তরুণদেরকে রাজনীতিতে আনা যায়, সেটা কিন্তু 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে বলার কোনো অপেক্ষাই রাখে না যে বর্তমান সরকার তরুণদেরকে উপেক্ষা করে রাজনীতিটাকে চিন্তা করেন, সেটা কখনোই না। এবং তরুণদের জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আপনি দেখেন, স্টার্ট আপ ফান্ড থেকে শুরু করে তরুণদেরকে বিভিন্ন ক্রীড়ার সাথে সম্পৃক্ত করার থেকে শুরু করে তরুণদেরকে ক্রীড়া থেকে ক্রীড়া পেশায় পরিণত করার জন্য যত রকমের ফ্যাসিলিটিস আছে সবই করছেন। শুধু তাই না, আমরা যদি তরুণদের থেকে দেখি যারা ইয়াং জেনারেশন আছে, যারা একটু স্মার্ট, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পারে, তাদেরকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন ফান্ড করছে এবং 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু ব্যাংক তাদেরকে লোন দিচ্ছে। তো এই যে একটা সুযোগ ব্যবস্থা তরুণদের জন্য, তো এটা তো বিগত সরকারে আমরা কখনো দেখিনি। শুধু তাই নয়, তরুণদের খেলার জন্য স্পোর্টস ভিলেজের ব্যবস্থা করেছে এবং বিভিন্ন বাংলাদেশের 64টা জেলায় প্রত্যেকটা নির্বাচনী আসনেই কিন্তু খেলার মাঠ তৈরি করার ব্যাপারেও বিভিন্ন প্রস্তাবনা আছে। এবং পড়াশোনার দিক থেকে বলি, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা দিকে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তরুণদের জন্য যে পরিমাণ কাজ বর্তমান সরকার করছে, বিগত দিনগুলোতে কিন্তু আমরা সেভাবে কখনোই দেখিনি কোনো সরকার তরুণদেরকে এত ইম্পর্টেন্স দিয়েছে। সুতরাং এটা বলাই যায় বর্তমান সরকার তরুণ বান্ধব সরকার। আসবো আপনার কাছে, আবারও ধন্যবাদ। চলে যাচ্ছি মল্লিক ওয়াসিউদ্দিন তামির কাছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান বা চাকরির যে বিষয়টি, এটি অত্যন্ত আলোচিত একটি বিষয়। বেকারত্ব অনেক আগে থেকে আমাদের বাংলাদেশে একটি সমস্যা। সরকারি চাকরিতে সরকারের তো বেশ কিছু ভূমিকা রয়েছে সুযোগ তৈরি করার। আপনাকে আমি প্রশ্ন করি, একজন তরুণ হিসেবে আপনার প্রত্যাশা কি থাকবে সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন বেসরকারি খাতে, আমরা সেটা ফ্রিল্যান্সিং বলতে পারি, আইটি বলতে পারি, এই জায়গাগুলোতে যাতে তরুণরা আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং আরও বেশি স্বনির্ভর হতে পারে, এই ব্যাপারে সরকার কি উদ্যোগ গ্রহণ করতে পারে আপনার প্রত্যাশা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচকদেরকে স্বাগতম এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত আমরা যারা তরুণ সমাজের অংশ আছি, আমাদের কিন্তু দেখবেন যে বিগত যে ফ্যাসিবাদী শাসনামল ছিল শেখ হাসিনা, তখন কিন্তু বেশ কয়েকটি বড় আন্দোলন তরুণদের পক্ষ থেকে সংগঠিত হয়েছিল একদম এই যে কর্মসংস্থানের বিষয়টা নিয়ে, বিশেষত সরকারি চাকরির বিষয় নিয়ে, যেখানে কোটা ইস্যুটা একটা বড় ইস্যুতে পরিণত হয়েছিল 18 সালেও। পরবর্তীতে 24 সালে যখন গণঅভ্যুত্থান হলো, সেটারও কিন্তু সূত্রপাত কোটা সংক্রান্ত যে দাবিগুলো সেটা নিয়ে। তো বর্তমান সরকার তারা কিন্তু সরকারে আসার আগে থেকেই আপনারা দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু একদম 2016 সাল থেকে ভিশন 2030, এরপরে যখন 31 দফা 27 দফা, প্রত্যেকটাতেই কিন্তু তরুণ সমাজ এবং কর্মসংস্থানের বিষয়ে কিছু স্পেসিফিক প্ল্যান তুলে ধরেছিল। শেষ আমরা দেখলাম যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটার আগে যে ইশতেহার ছিল, সেখানেও তারা পে স্কেল সহ শিক্ষকদের বেতনের বিষয় রয়েছে, সব কিছু নিয়ে, এবং স্পেশালি স্টার্ট-আপের বিষয়ে, স্টার্ট-আপের কীভাবে আরও উদ্বুদ্ধ করা যায় এবং ফ্রিল্যান্সিংয়ে কীভাবে আরও বেশি উদ্বুদ্ধ করা যায়, সেসব বিষয়ে কিন্তু কিছু প্ল্যান আমাদের সামনে তুলে ধরা হয়েছিল। তো আমরা আজকে 180 দিনের আমি রিপোর্টটা পড়ছিলাম, সরকারের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হলো, তো সেখানে দেখলাম যে না, পে স্কেল নিয়েও তারা সাস্টেইনেবলি আগাচ্ছেন। মানে হয়তো হুটহাট কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, কিন্তু কয়েকটা সিদ্ধান্ত এবং কয়েকটি কার্যক্রম কিছু পর্যায়ে এগিয়েছে, যেটা আশাব্যঞ্জক। তো আমি আশা করব যে এই যে পরবর্তী যে 180 দিন, সেটার রিপোর্টে আমরা দেখতে পারবো যে এই যে আশাব্যঞ্জক কার্যক্রমগুলো, সেগুলো আরও বেশি এগিয়ে যাচ্ছে। এবং সেখানে উল্লেখযোগ্য যে আমি দেখলাম যে স্টার্ট আপের ক্ষেত্রে যে সরকারি যে বিনিয়োগ, সেটাকে একদম উদ্যোক্তামুখী করা হচ্ছে এবং ট্রেন্ড যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদেরকেও কিন্তু সরাসরি অর্থ সহায়তাও দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে তরুণ সমাজের একজন অংশ হিসেবে আমার একটা প্রত্যাশা থাকবে সরকারের প্রতি, যে শুধু যারা ট্রেন্ড তাদেরকে দেওয়া নয়, বরং আরও বেশি ট্রেন্ড পার্সোনাল তৈরি করার ক্ষেত্রে যেন সরকার আরও বেশি স্পেন্ড করে, আরও বেশি অর্থ লগ্নি করে, এবং তরুণদের যারা অনেকেই আছেন স্কিল্ড কিন্তু একটু অর্থের অভাবে নিজেদের ট্রেনিংটা আরও প্রপারলি ট্রেন্ড হতে পারছেন না, কিংবা নিজেদের এই যে ব্যবসা ফ্রিল্যান্সিং সেখানে আরও বেশি সম্পৃক্ত হতে পারছেন না, তাদেরকে আরও বেশি যদি প্রণোদনা দেওয়া হয় এবং ট্রেনিং ফ্যাসিলিটি যদি সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়, সেটা আসলে খুবই একটা চমৎকার উদ্যোগ হবে আমার কাছে মনে হয়। আমি
আশাবাদী এই সরকারের এইসব উদ্যোগ নিয়ে। ধন্যবাদ। তনি, আপনার কাছে আবার একটু আসতে চাই। আপনি যেহেতু একজন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতা এবং আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশগুলো খুব কাছ থেকে অবলোকন করেন, যেমনটা তামি বলছিলেন যে আমরা যদি আরও বেশি প্রোডাক্টিভ হতে চাই, আমাদের আরও বেশি প্রশিক্ষণের দরকার, এবং এই প্রশিক্ষণটা তখনই সম্ভব যখন আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত বুদ্ধির চর্চা হবে, সংস্কৃতির চর্চা হবে, মুক্ত চিন্তার চর্চা হবে, রাজনৈতিক চিন্তা হবে, এই সব কিছু হবে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কি আসলে বর্তমান যে পরিস্থিতি বা পরিবেশ, সেই পরিবেশে এই ধরনের মুক্ত বুদ্ধির চর্চা বা সাংস্কৃতিক চর্চা কতটা করা সম্ভব হচ্ছে, এবং এখানে আসলে উন্নয়নের জায়গাগুলো কোথায় বলে আপনি মনে করেন? এক্ষেত্রে আমার মনে হয় যেটা, যে আমরা আসলে একটা মানে সুস্থ পরিবেশে এই সরকারটা আমরা পাইনি, যে আমরা এর থেকে খুব বেশি এক্সপেক্ট করতে পারবো ইনিশিয়ালি। আমরা একটা আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যখন আমরা পার করে এসেছি, সো আমাদের ইউনিভার্সিটি বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা কালচারের চেঞ্জ এসেছে এই রিসেন্ট টাইমগুলোতে। তো এই চেঞ্জগুলো থেকে আবার স্বাভাবিকভাবে ফিরে যেতে এবং স্টুডেন্টদের জন্য যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেগুলো করার পরিবেশ তৈরি করতে আরও অনেক বেশি সময় লাগবে। তবে সরকারের সদিচ্ছা আছে এবং তাদের যে রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো আছে তাদের মাধ্যমে তারা আসলে এই জায়গাগুলোতে কাজ করতে পারে, যে স্টুডেন্টদের ভালো করার জন্য বা তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য আমাদের রাজনৈতিক সংগঠনগুলো আসলে আরও কীভাবে অ্যাক্টিভলি ওই মাঠে নেমে কাজ করতে পারে, সেই জায়গাটাতে তারা যদি প্রপার গাইডলাইন দিয়ে দেয় তাহলে হচ্ছে এই পরিবেশটা ভালো হবে এবং স্টুডেন্টদের মধ্যে ওই আগ্রহটা তৈরি হওয়া শুরু করবে। শুধুমাত্র রাজনীতি দিয়ে বা শুধুমাত্র আন্দোলন দিয়ে না, তারা আসলে পড়াশোনার পাশাপাশি আন্দোলন বা পড়াশোনার পাশাপাশি রাজনীতি, এই কালচারটা যদি ডেভেলপ করা যায় তাহলে আসলে এই ইয়াং জেনারেশনের জন্য আসলে ভালো হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। ডক্টর সানসিলার কাছে আসছি। আপনি যেহেতু জাতীয় সংসদের একজন সদস্য এবং সংসদে আপনি সরকারি দল বিরোধী দলকে খুব কাছ থেকে অবজার্ভ করছেন, এবং সরকারি দলের একজন সংসদ সদস্য হিসেবে আপনি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। নিশ্চয়ই সংসদের অনেক ব্যাপার থাকে যেগুলো হয়তো আপনি কখনো এর আগে অভিজ্ঞতার সম্মুখীন হননি। সেই ব্যাপারে যারা সিনিয়র সংসদ সদস্য আছেন সরকারি বা বিরোধী দলের, তারা কি আপনাকে সাহায্য করছে ব্যাপারগুলো বুঝে ওঠার জন্য? বেসিক্যালি হচ্ছে সংসদে যখন আমরা যাই, যার আগে আমাদের রুল অফ প্রসিডিওর একটা বই দিয়ে দেওয়া হয়, সেখানে সব নিয়ম কানুন, রুলস, রেগুলেশন, নর্মস সব দেওয়া আছে। সেই বইটা পড়লে আমার মনে হয় একজন সংসদ সদস্য সব কিছুই জানেন। আর আমাদের সিনিয়ররা তো আছেনই, আমাদের মন্ত্রী মহোদয়, হুইপ মহোদয় আছেন, যাদের কাছ থেকে আমরা অনেক ইনস্ট্রাকশন পাই এবং যে কোনো নিয়ম কানুনের জন্য আগেই আমাদের কাছে নোটিশ চলে আসে, লেটার চলে আসে। সুতরাং খুব বেশি সমস্যা যে হয় তা না, এবং কোনো সংসদ সদস্যই খুব বেশি প্রবলেম ফেস করে না যদি রুলস অফ প্রসিডিওর ওই বইটা পড়ে। সুতরাং আর সংসদে তো কিছু নিয়ম নীতি আছে যেগুলো হচ্ছে ওই সংসদ অধিবেশন থেকেই আস্তে আস্তে শিখে যায়, সবসময় শিখে যায়। তো নতুন সংসদ সদস্য হিসেবে যেটা বলবো যে আসলে এটা একটা অনেক বড় অভিজ্ঞতা এবং একটু অন্যরকম অভিজ্ঞতা। কারণ আমরা যে গতানুগতিক যেই আমি যেমন আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আমি উঠে এসেছি, সেখান থেকে এসে যখন আমি সংসদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সাথে জড়িত হচ্ছি, এলাকার অ্যাডমিনিস্ট্রেশন দেখছি, তখন মনে হচ্ছে যে আসলে এটা একটা ভাস্ট জায়গা যেখানে হিউজ নলেজ লাগে, অনেক জানতে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিভাবে কাজ হচ্ছে, কোন মন্ত্রণালয়ের আন্ডারে কী কাজ হচ্ছে, এবং বিভিন্ন সময় আমার মনেও অনেক প্রশ্ন জাগে, যে প্রশ্নগুলো আমরা বিভিন্ন বিধিতে করে থাকি, আমাদের 71 বিধি আছে, 42 বিধি আছে, তখন মন্ত্রী মহোদয় তাদের উত্তর দেন, সেখান থেকে আমরা অনেক কিছু শিখি। তো এটা একটা অনগোয়িং প্রসেস এবং কন্টিনিউয়াসলি শেখার একটা জায়গা। হ্যাঁ, এবং আমাদের সংসদে মানে যখন অধিবেশন হয় কি কি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেটা নিয়েই কিন্তু পরদিন নিউজ পেপারগুলোতে নিউজ হয়। সুতরাং আগের দিন যেই ঘটনাগুলো আমি দেখছি আমার চোখের সামনে, দুই দলের সরকারি এবং বিরোধী দলের আলোচনা সমালোচনা, যুক্তি তর্ক বিতর্কের মাঝে যে একটা উপস্থাপন হচ্ছে এবং আলটিমেটলি যেই আমাদের বিলগুলো পাস হচ্ছে, সব কিছু মিলে পরদিন সকালে যখন নিউজ পেপারে সেটা দেখি, তখন নিজেকে মনে হয় না ঘটনার মধ্যে তো আমিই ছিলাম, নিউজগুলো তো আমিই জানি। তখন
খুব ভালো লাগে। আমি সংসদ প্রসঙ্গ যখন উঠলো আপনাকে এই প্রশ্নটা এখনই করতে চাই। আমরা তো আসলে সরকারি দলের ভূমিকা নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু একটা সুষ্ঠু গণতন্ত্রের অনেক বড় একটা অংশ হচ্ছে সক্রিয় এবং শক্তিশালী বিরোধী দল। একজন সংসদ সদস্য হিসেবে আপনার কি মনে হয় যে আমাদের যেই বর্তমান বিরোধী দল আছে সেই বিরোধী দল তার যথাযথ বিরোধী দলের জায়গাটা বা ভূমিকাটা পালন করতে পারছে, নাকি তাদের আরও বিরোধী দল হিসেবেও আপগ্রেডেশনের জায়গা আছে সরকারি দলের মতো? এখানে খুবই ভালো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিরোধী দলের যে আচরণ থাকা উচিত বা বিরোধী দলের অ্যাক্টিভিটিস যেরকম থাকা উচিত, বর্তমান বিরোধী দলের মধ্যে আমি সেই ধরনের অ্যাটিটিউড বা ম্যাচুরিটি এখনো পাইনি। না পাওয়ার কারণটা হচ্ছে এটা যে একটা শক্তিশালী বিরোধী দল অবশ্যই থাকা উচিত একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, তাহলে সরকারের ভুল ত্রুটিগুলো তারা ধরিয়ে দিতে পারবে। কিন্তু বর্তমান বিরোধী দলের অ্যাক্টিভিটিস হচ্ছে এরকম যে তিল থেকে তাল খসলেই যে কোনো একটা ইস্যুকে নিয়ে মববাজি করা বা সেটাকে নিয়ে মিছিল মিটিং করা বা হচ্ছে সেটাকে নিয়ে আরেকটা গণ অভ্যুত্থানের ডাক দেয়া বা আরেকবার হচ্ছে যে নির্বাচন দেওয়ার যে পায়তারা করা বা নির্বাচিত সরকারকে হটিয়ে দেওয়ার যে ইচ্ছা শক্তি সেটা তারা প্রকাশ করছে। দেখেন, দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট সরকারকে দূর করার পর দীর্ঘ 18 মাসের আরেকটা বড় ডিউরেশন শেষ করার পর আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি এবং এই নির্বাচিত সরকার 180 দিন কমপ্লিট হয়েছে। এখানে যেরকম আমাদের অনেক দেশের অনেক ক্রাইসিস আছে যেগুলো বিগত সরকারের বিভিন্ন ভুল ত্রুটি রেখে যাওয়ার ক্রাইসিস আছে, আবার বর্তমান সরকারের অনেক ভালো ভালো উদ্যোগ আছে যেগুলো সাধারণ মানুষকে অনেক উপকৃত করছে। হ্যাঁ, আমি যদি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড এগুলো মানুষের মুখে মুখে এগুলো আমি বলছি না, এগুলো বাদ দিয়েও আমরা বিভিন্ন বিনিয়োগের কথায় যদি আসি, আমরা যদি আসি যে ব্যবসায়ীদের জন্য বিভিন্ন প্রণোদনার যে ব্যবস্থা, কৃষকদের কৃষি ঋণ মৌকুফের ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য খাতে বর্তমান বাজেটের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং 60টা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো হয়েছে, ভ্যাট ট্যাক্স কমানো হয়েছে। শুধু তাই না, মানে বললে তো শেষ হবে না। আপনি দেখেন ইমাম মুয়াজ্জেম বা যে কোনো ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে বর্তমান সরকার কাজ করছে। শুধু যে মুখ দিয়ে প্রকাশ করছে তা না, সেগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলো তদারকি করছে এবং প্রত্যেক 6 মাস পর পর কিন্তু এই তদারকিগুলো রিভিউ হচ্ছে এবং যেই মন্ত্রণালয় স্লো বা ধীর গতিতে কাজ করছে সেই সব মন্ত্রণালয় কিন্তু আবার কি করা হচ্ছে, রিশাফেল করার চিন্তাও করা হচ্ছে। হ্যাঁ, বা রিডিস্ট্রিবিউট করে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে দেওয়ার যে ব্যবস্থা বর্তমান সরকার করছে, আমরা বিগত দিনে দেখেছি নির্বাচনের আগে 5 বছর পর পর মন্ত্রণালয়গুলো রিভিউ করে সেখান থেকে ইস্তেহার তৈরি করা হয়, কিন্তু এখন 6 মাস পর পর যে রিভিউ বর্তমান প্রধানমন্ত্রী দেখছেন এটা আমরা বিগত দিনগুলোতে দেখিনি। তো এই যে সরকারের পজিটিভ সাইডগুলো এগুলো তুলে ধরাও কিন্তু বিরোধী দলের অবশ্যই উচিত। তাহলে সরকার কি পাবে, একটা কাজের গতি পাবে, হ্যাঁ, একটা মোটিভেশন পাবে। আবার সরকারের ভুল হলে অবশ্যই সেগুলো তুলে ধরা উচিত। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই, যেমন ধরলেন জ্বালানি সংকট বলি বা আমাদের যে বিদ্যুৎ সংকটটা বলি, এটা কিন্তু বর্তমান সরকারের তৈরিকৃত কোনো সমস্যা না, এটা হচ্ছে আমাদের বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট সরকারে রেখে যাওয়া কিছু অব্যবস্থাপনা, একই সাথে ন্যাচারাল ডিজাস্টারও আমি বলবো। যেমন আমাদের কিছুদিন আগে মহেশখালীতে এফএসআরইউতে, ওখানে 2টাই এফএসআরইউ আছে এবং একটাতে নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটে, যেখানে বয়লার, তারপর কন্ট্রোল এবং পাওয়ার সিস্টেমে আগুন ধরে যাওয়ার কারণে প্রত্যেকটা সিস্টেম নষ্ট হয়ে যায়। তো এই যে একটা এফএসআরইউ নষ্ট হয়ে গেল, এটা ঠিক করতে, মেরামত করতে, রিপেয়ারের জন্য একটা টাইম দরকার। সেই টাইমের মধ্যে আমার গ্যাস সরবরাহ না হওয়ার কারণে বিভিন্ন শিল্প কলকারখানা থেকে শুরু করে বাসাবাড়ি গ্যাস সরবরাহ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে কিন্তু জনভোগান্তি ছিল, এটা অস্বীকার করার কোনো ওয়েই নাই। আমরা সকলেই এটার সাফারার, আমরা সাফার করেছি, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু সেটা বুঝে এবং সেটা বুঝে দেখেই তাদের কিন্তু সরকারের এগেনস্টে কোনো কমপ্লেইন নেই। একটা ন্যাচারাল ডিজাস্টার হতেই পারে, সেটা আমার, আপনার, আমাদের কারো হাতে নেই, কিন্তু একটা ন্যাচারাল ডিজাস্টার হলে বাংলাদেশের যে একটা অপশনাল কোনো একটা ব্যবস্থা থাকবে যে এরকম এফএসআরইউ যদি হুট করে কোনো সমস্যা হয় তাহলে যেন আরেকটা অপশন দিয়ে আমাদের গ্যাস সরবরাহ হয়, সেটা তো বিগত দিনগুলোতে কেউ ব্যবস্থা রেখে যায়নি এবং দীর্ঘ 18 মাসেও আমরা দেখিনি এলএনজি টার্মিনাল কেউ
ব্যবস্থা নিয়েছে। বর্তমান সরকার কিন্তু এখন টার্মিনালের স্থাপনের জন্য একটা উদ্যোগ নিয়েছে। তো এই উদ্যোগ নিতে গেলে সেটার অনুমোদন লাগে, সেটার বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে যেতে হয়। কাজে আমরা কিন্তু বলতে পারি না এই যে ভুলগুলো, জ্বালানি সংকট বা বিদ্যুৎ সংকটের জন্য আমরা বলতে পারি না গ্যাস দে, পানি দে, বিদ্যুৎ দে, এটা তো হচ্ছে একটা ন্যাচারাল ডিজাস্টার। আবার দেখেন মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক অস্থিরতা, সেটাও কি আমাদের হাতে? হ্যাঁ, হরমুজ প্রণালীর যে জটিলতা, সেটা কি আমাদের হাতে? না। তারপরেও বর্তমান সরকার কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চেষ্টা করেছে যে যেন হচ্ছে আমাদের জ্বালানির দামটা না বাড়ে, এবং সেটা কিন্তু ছিল। পরবর্তীতে যখন বৈশ্বিক বাজারে দাম বেড়ে যায়, তখন কিন্তু বর্তমান সরকারের সেই রেটের সাথে সাথে আমাদেরও ডলারের অনেক ব্যাপার থাকে, রেটের সাথে আমাদেরও দামটা বাড়াতে হয়, কিছু করার থাকে না। তো এটা নিয়েও কিন্তু সাধারণ জনগণের ভোগান্তি ছিল, কিন্তু সাধারণ জনগণের সরকারের বিরুদ্ধে কোনো কমপ্লেইন কিন্তু নাই। সত্যি কমপ্লেইন একমাত্র আমি দেখি বিরোধী দলই করে, যেই সমস্যাগুলো সমাধানের রাস্তা বর্তমানে ইনস্ট্যান্টলি করার মতন সরকারি দল বা বিরোধী দলের কারোই নাই। সেগুলো নিয়ে যখন তর্ক বিতর্ক চলে, তখন আমার কোয়ারি আসে একটাই, যে বিরোধী দল কি তাহলে অতীত ইতিহাস ঘাটে না, নাকি তারা হচ্ছে বাংলাদেশের যে এই অব্যবস্থাপনা দীর্ঘ 17 বছর ছিল সেটা তারা জানে নাই? যদি নাই জেনে থাকে তাহলে তারা 36 দিনের জুলাই গণ অভ্যুত্থানের এই যে একটা আন্দোলন করলো। হ্যাঁ, আমি এটা বলি যে যারা নাকি এই যে ছাত্র জনতা মিলে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো পার্টিসিপেশন ছিল, কিন্তু নতুন নেতৃত্ব বিরোধী দলের যারা আছে বা যারা তৈরি হচ্ছে, তাদের মাথায় হয়তো বা একটা জিনিস সেট হয়ে গেছে যে আমরা তো 36 দিনের মধ্যে ফ্যাসিস্ট তাড়াতে পারছে, তো সব কিছু ইনস্ট্যান্ট লাগবে। কিন্তু সব কিছু তো ইনস্ট্যান্ট করা সম্ভব না। হ্যাঁ, যে একটা জিনিস আমদানি করে আনা, তারপরে সেটাকে হচ্ছে প্রপারলি আমাদের অনুমোদন করে নিয়ে সেটাকে আবার স্থাপন করা, এটা একটা বড় বাজেটের কাজ। এবং আমদানি করতে গেলেও বিভিন্ন দেশের সাথে বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে চায়না, মালয়েশিয়ার সাথে কথা বলেছে, যুক্তরাষ্ট্রের সাথেও কথা বলেছে কিভাবে আমাদের এই জ্বালানি সংকটটা দূর করা যায়। সুতরাং সরকার কিন্তু বসে নাই। এই যে বর্তমান প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সাথে কথা বলছে, এটা নিয়ে কোনো পজিটিভ কথা নেই, কিন্তু পিছে যেই ডিজাস্টারগুলো আছে সেগুলো নিয়ে কথা। এবং দেখেন আমাদের যে দুটো রোজা গেল, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল ফিতরের যেই আমরা দেখেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেন না বাড়ে, তার জন্য যে সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীরা বিগত দিনগুলোতে যেগুলো দেখেছি, সেগুলো কিন্তু বর্তমান সরকার খুব সুকৌশলে নিয়ন্ত্রণ করেছে। হ্যাঁ, এবং কুরবানিদের সময়ও আমরা দেখেছি যে এই যে আমাদের দেশের যে খামারিগুলো ছিল, যে গরুর বাজারগুলো খুব রমরমা ছিল, বা আমাদের গরু আমদানি করতে হয়নি। এবং পরবর্তীতে এই যে কুরবানি হওয়ার পরে যে চামড়া শিল্পের বা চামড়া ম্যানেজমেন্টটা, সেটাও সুন্দর করে হয়েছে। এবং শুধু তাই না, আমরা যে খালি বিনিয়োগ করছি, উন্নয়ন করছি, আমদানি রপ্তানির মধ্যে আছি তা না, দেশের এনভায়রনমেন্ট যেন রক্ষা করা যায় সেই জন্য কিন্তু সমস্ত বর্জ্য দূরীকরণেও বর্তমান প্রধানমন্ত্রী দেখবেন বিভিন্ন সময় এলাকা এলাকায় ঘুরে বেড়ায় নিজে ড্রাইভিং করে। এটা কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসে কখনো বিগত দিনে কোনো প্রধানমন্ত্রীকেই দেখি নাই। তাহলে প্রত্যেকটা সিঙ্গেল সেক্টর থেকে শুরু করে আপরাইজ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করছে, যেটা হয়তো বা পরিলক্ষিত হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি সাধারণ মানুষ অবগত এবং সাধারণ মানুষ স্যাটিসফাইড। শুধুমাত্র আনস্যাটিসফাইড হচ্ছে বিরোধী দলের কিছু মানুষ আছে, যারা হচ্ছে বর্তমান সরকারের বদনাম করে বা কমপ্লেইন করে তারা বর্তমান সরকারের যেই অ্যাচিভমেন্টটা, এই 180 দিনের অ্যাচিভমেন্ট, আমার মনে হয় যে আমরা যদি সার্ভে করে দেখি 71 সালের পর থেকে গত 6 মাসে যে কাজগুলো হয়েছে, অন্য যে কোনো সরকারের তুলনায় সবচেয়ে গ্রেট কাজ হয়েছে এবং সর্বোচ্চ কাজ হয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং সরকারি দলের সেটি মানে স্বীকার করা উচিত। হ্যাঁ, এই যে বন্যা, কিছুদিন আগে একটা বন্যা হলো এবং সেখানে প্রচুর ঘরবাড়ি ভেঙে গেছে, নদী ভাঙন হচ্ছে, এটাও আমাদের ন্যাচারাল ডিজাস্টার, এটাও আমাদের হাতে কিছু করার নেই, কিন্তু এটার ম্যানেজমেন্টটাও কিন্তু খুব দ্রুত হয়েছে। হ্যাঁ, আমি যেমন 7ই জুন জাতীয় সংসদে অংশগ্রহণ করেছি, সেখানে আমি আমার শেরপুর সদর হাসপাতালে করোনাকালীন সময় একটা আইসিইউ নির্মাণ হয়েছিল, কিন্তু সেটা ওপেন হয়নি। আমি 7 জুন যখন আমি আইসিইউটার জনবলের নিয়োগের কথা বললাম এবং এটা ওপেনিংয়ের কথা বললাম, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী 5 কার্য দিবসের মধ্যে সেটা ওপেন করলো।
তাহলে বর্তমান সরকার কাজ করছে। আবার আমার যে নদী ভাঙন হচ্ছে, নদী ভাঙনের জন্য যখন আমি মন্ত্রণালয়ে গেলাম, সাথে সাথে আমার নদী ভাঙনের রিপেয়ারের জন্য কাজ শুরু হয়ে গেল। সানসিলা, আপনার কাছে আবার আসবো। আমরা একটু আমাদের আরেকজন বক্তা আছে তামি। আমরা তো ডক্টর সানসিলা যেরকম বলছিলেন যে সরকারে অনেক নতুন নতুন রাজনীতিতে অনেক নতুন নতুন উদাহরণ সৃষ্টি হয়েছে, যেটা এর আগে হয়নি। আপনি যেহেতু একজন ছাত্র নেতা এবং ছাত্র রাজনীতিকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে যেই সকল সক্রিয় ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা আসলে নিজেদের মধ্যে কী ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে যাতে করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো থেকে আরও বেশি উপকৃত হয় এবং ছাত্র রাজনীতির যে সংগঠনগুলো আছে সেগুলোতে অংশ নিতে আরও বেশি উদ্বুদ্ধ হয়। আপনি কি মনে করেন? আসলে এই কথা বললে আমাদের এই আবারও বিগত সময়ে ফেরত যেতে হয়। কেন? আমরা যখন এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতাম, কিংবা আমরা যখন, আপনি বলতে পারেন যে এই যে গণ অভ্যুত্থান যখন সফল হলো, এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, অনেকে 36 দিন বলেন। 36 দিন বলাটা আমার কাছে মনে হয় ইটস আ ফ্যালাসি। বিকজ আপনি যদি কোটা বিরোধ মানে কোটা সংস্কার মানে কি বলে কোটা পুনর্বহাল বিরোধী যে আন্দোলন হয়েছিল 24 সালে, সেটা কিন্তু জুন মাস থেকে শুরু হয়েছিল, জুলাই থেকে না। তো এই যে প্রেক্ষাপট গড়ে তোলা এবং এই যে সেন্টিমেন্ট ধীরে ধীরে তরুণ সমাজের গড়ে উঠেছে, কিংবা আমাদের ছাত্র সমাজের আপনি যদি বলেন, সেটা কিন্তু এই এক্সপেকটেশন থেকে যে ইন সাম ওয়ে অথবা যে কোনো একটা পর্যায়ে বা যে কোনো একটা উপায়ে তরুণ সমাজ এবং বিশেষত ছাত্র সমাজ, যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিংবা যারা যোগ্য যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হোক না কেন, তারা রাষ্ট্রের যে নীতি নির্ধারণী পর্যায়, সেখানে একদম প্রপারলি নিজেদের ওপিনিয়ন রাখার অধিকার পাবে। শিক্ষার্থীদের যে অধিকার এবং তরুণদের যে সেন্টিমেন্ট, সেটা উঠে আসবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা 24-এর পরে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম, সেখানে কিন্তু আমরা এই যে তরুণ সমাজের সকল শ্রেণীর যে ওপিনিয়ন কিংবা আপনি যেমন বলেন সেন্টিমেন্ট, সেগুলো উঠে আসতে কিন্তু দেখিনি। আমরা দেখলাম যে একটা পক্ষ এই যে পুরো গণ অভ্যুত্থান বলেন কিংবা এই যে পুরো 15-17 বছরের দীর্ঘ স্ট্রাগল মানে বিরোধী দলগুলোর রয়েছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে, তার পুরো ক্রেডিট কিন্তু নিয়ে নিতে চাইলো। তো পরবর্তীতে যখন নির্বাচন হলো, নির্বাচনের পরে নতুন সরকার আসার যখন তখন থেকে আমি দেখছি যে আমাদের ছাত্রদের মধ্যে এবং যে আমাদের তরুণ সমাজ আছে তাদের মধ্যে একটা মানে একটা কি বলবো, একটা ওই সময়কার ক্ষোভ থেকে আসা একটা সেন্টিমেন্ট আছে যে আগে তো এই যে অন্তর্বর্তীকালীন সরকারেও তো আমাদের কথা পুরো মানে ভালোভাবে উঠে আসলো না। তো নির্বাচিত সরকারের উচিত যে পুরো তরুণ সমাজটাকে নিয়ে ভাবা এবং তাদের থেকে আরও বেশি ওপিনিয়ন নেওয়া এবং তাদের সেন্টিমেন্টকে ক্যাচ করা। তো আমার কাছে মনে হয় যে আমরা যারা রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছি, আমাদের কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি। নো ম্যাটার আমরা কোন আদর্শের ছাত্র রাজনীতি করছি কিংবা আমরা কি ধরনের অ্যাক্টিভিজম করি, আপনারা এটা তো সবার কাছেই ওপেন যে আপনি এক একটা আদর্শের কিংবা এক একটা দলের এক একটা ছাত্র রাজনৈতিক সংগঠনের কিন্তু অ্যাক্টিভিটিস ভিন্ন হয়, এক এক রকম হয়। তো যে ধরনের ভিন্নতাই থাকুক না কেন, ওই যে মূল যে জায়গাটা রাষ্ট্রের যে নীতি নির্ধারণের পর্যায়ে, সেখানে যাতে একদম প্রকৃত তরুণ সমাজ এবং প্রকৃত শিক্ষার্থী সমাজের মানে কথাটা উঠে আসে, সেই লক্ষ্যে কিন্তু অ্যাক্টিভিজম করাটা জরুরি। এখন আপনারা দেখবেন যে বিভিন্ন ছাত্র সংগঠন তারা ওয়েলফেয়ার পলিটিক্সের নামে কিংবা বিভিন্ন ধরনের পলিটিক্সের নামে আমি বলবো যে একটা খয়রাতি অ্যাক্টিভিটি চালু করেছে। আমরা শিক্ষার্থীদের পর্যায় থেকে শিক্ষার্থীদের যে অধিকার রয়েছে কিংবা শিক্ষার্থীদের অধিকারের সাথে কানেক্টেড যে জনগণের অধিকার রয়েছে, সেগুলোর বিরুদ্ধে যেগুলোর বিষয়ে আমরা সচেতনতা গড়ে তুলবো, যেটাকে ইংরেজিতে বলে অ্যাডভোকেসি। তো এই অ্যাডভোকেসির জায়গা থেকে একদম সরে এসে আমরা যদি ওয়েলফেয়ারে লেগে যাই, তো সেটা তো আমাদের কাজ করা হলো না আসলে। তো এই অভাবটা কিন্তু আপনারা দেখবেন যে এই যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে একটি বিশেষ ছাত্র সংগঠনকে এত বেশি অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু তাদের এই পুরো অ্যাডভান্টেজটা নিয়ে আমি বলবো একটা ভুল পথে পরিচালিত করেছে। এই যে তারা যে এত প্রায়োরিটি পেয়েছে, সেটা যদি এই যে পলিটিক্সের দিকে কিংবা রাজনীতির যে আমি বলবো নীতি নির্ধারণের পর্যায়ে নিজেদের ওপিনিয়ন রাখার দিকে বেশি নজর দিত, তাহলে আসলে দেশেরও উপকার হতো, শিক্ষা প্রতিষ্ঠানেরও উপকার হতো এবং সার্বিকভাবে তরুণ সমাজের একটা উপকার হতো। সেটা কিন্তু করা হলো না। আমরা তো দেখেছি যে সাধারণ ছাত্র, নিরপেক্ষ ছাত্রের নাম দিয়ে মবের উদাহরণ হয়েছে এবং এটা এখনও আছে, নিরপেক্ষ শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী। তো নিয়ে আপনার কাছে একটু আসতে চাই। আপনি জুলাইয়ে
খুব আক্রান্ত একজন ব্যক্তি ছিলেন এবং আপনার ব্যাপারে আমরা যেটা জানি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীর নিরাপত্তা সেটা সামাজিক মাধ্যমে হোক সত্যিকারের জায়গায় হোক কোথাওই আসলে খুব একটা ছিল না। আপনি যদি একটু আমাকে সংক্ষেপে বলতেন, আমাদের প্রায় আমরা শেষের দিকে, যদি একটু সংক্ষেপে বলতেন যে নারীর নিরাপত্তায় সরকারের এই 180 দিনে আপনি উল্লেখযোগ্য কোনো ডেভেলপমেন্ট দেখতে পেয়েছেন কিনা, বা এটাকে আরও ডেভেলপ করার জন্য সরকার কি করতে পারে বলে আপনি মনে করেন? এই 6 মাসের মধ্যে আমার যেটা মনে হয় যে নারী নিরাপত্তার ক্ষেত্রে সাইবার সেক্টরে হয়তো ওই পরিমাণ আমরা উন্নতির লক্ষ্য করতে পারিনি, যেটা অবশ্য লং টার্মের একটা প্রসেস, বিভিন্ন ল থাকে। ওইগুলো ছাড়া তারা হচ্ছে রিসেন্টলি এই আজকে নারীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করেছে, যেটা আসলে আমাদের মেয়েদেরকে কর্মক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে যে সুযোগ বাড়িয়ে দেওয়া। কারণ আমরা রাস্তাঘাটে চলাচল করতে গেলে মেয়েরা যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হই, এটা সবাই জানে, সবাই বোঝে, কিন্তু কেউ এটা নিয়ে ওই রকমভাবে কাজ করতে চায় না বা করে না। কিন্তু বর্তমান সরকার এসে এই 6 মাসের মধ্যে তারা এই সেক্টরটাতে কাজ করা শুরু করেছে, যেটা আমার কাছে আসলে সত্যি অনেক ইতিবাচক মনে হয়। কারণ তারা যখন ইজিলি চলাফেরা করতে পারবে, সিকিউর এনভায়রনমেন্ট পাবে, তারা নিজেদের গ্রোথটা নিজেরা নিয়ে নিতে পারবে, এটা আমার মনে হয়। আর অনলাইন সেক্টরে অনলাইন হ্যারাসমেন্ট নিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আসলে সরকারের আরেকটু কাজ করা উচিত। কারণ অনলাইন হ্যারাসমেন্ট এখন মানে বর্তমান পরিপ্রেক্ষিতে আসলে খুবই কমন একটা ইস্যু হয়ে যাবে। সো এই ইস্যুটাকে কিভাবে আমরা ডিল করতে পারি সেটার জন্য একটা প্রপার ল লাগে, এবং কোন বেসিসে আমরা কাজ করবো এবং নারীদের নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করবো, এই জায়গাগুলোতে তাদের একটু ক্ল্যারিফাই করা উচিত বলে আমি মনে করি। আমি একটু 3জন তরুণ প্রজন্মের সম্ভাবনাময় নেতা এবং মুখ যেহেতু আমার সামনে বসে আছে, আমি প্রত্যেকের কাছে একবার করে যাব এবং আমার শেষ প্রশ্নটি হচ্ছে, সরকারকে যদি সামনের দিনগুলোকে বা সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি করে সাজেশন দিতে বলা হয় আপনাদের সবাইকে, একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে যার যার জায়গা থেকে আপনারা কে কী সাজেশন সরকারকে দিবেন, খুব সংক্ষেপে একজন একজন করে। প্রথমেই ডক্টর সানসিলা। প্রথম কথা হচ্ছে যে সরকার খুব চ্যালেঞ্জিং একটা পজিশনে আছে এবং সরকার খুব অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। তো এই ব্যাপারে আমি বলবো যে চ্যালেঞ্জ প্রথম থেকে সরকার পেয়ে এসেছে, সুতরাং হচ্ছে যে এখানে আসলে নতুন করে বলার কিছু নাই। তবে সলিউশনের জন্য আমি যেটা বলবো যে সরকার যে উদ্যমে কাজ করছে, এই উদ্যমে যদি সামনের মানে আমাদের আর 4.5 বছর আছে, এইভাবে যদি চলে তাহলে আমি মনে করি বাংলাদেশ অনেক বেশি এগিয়ে যাবে। এবং বিশেষ করে সরকার একদম প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে, গারো থেকে শুরু করে, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে, ছোট শিশু থেকে শুরু করে একজন বয়োবৃদ্ধ মানুষ যার আসলে পরিবারের কেউ নেই, তার ভাতাদি থেকে শুরু করে চিকিৎসা সেক্টরে বিশেষ করে 6টা রোগের জন্য স্পেসিফিকলি কিন্তু একটা বিশেষ বরাদ্দ আছে। ক্যান্সার রোগ, স্ট্রোক রোগ সহ, কিডনি ডায়ালাইসিসের পেশেন্ট থেকে শুরু করে আরও কিছু রোগ আছে, বেশ কিছু জটিল রোগের জন্য আলাদা প্রণোদনা থেকে শুরু করে, যেইভাবে কাজ করছে আমার কাছে মনে হয় যে এইভাবে যদি চলতে থাকে সামনে, ইনশাল্লাহ সামনের বাংলাদেশের, সামনের ইয়াং জেনারেশন একটা সুন্দর বাংলাদেশ দেখবে ইনশাল্লাহ। তন্নি, আপনার কাছে খুব সংক্ষেপে। এক্ষেত্রে আমার মনে হয় এই 6 মাসের কার্যক্রমের ভিত্তিতে যে সরকারকে আসলে তাদের কার্যক্রম তারা করছে, তারা জনগণের সেবার জন্য অনেক পরিশ্রম করছে, কিন্তু এই জায়গাটাতে আসা আমার কাছে যেটা মনে হয় যে ইনফরমেশনের একটা গ্যাপ রয়ে যাচ্ছে সরকার এবং জনগণের মাঝখানে। তো এই জায়গাটাতে তারা যে উদ্যোগ নিচ্ছে এবং কি নিচ্ছে, কেন নিচ্ছে, কবে বাস্তবায়ন হবে, এই বিষয়গুলো যদি তারা আরেকটু ক্ল্যারিফাই করে, তাহলে আসলে জনগণের যেই একটা ধোঁয়াশার মধ্যে থাকা, তাদের মধ্যে যেই শঙ্কা সৃষ্টি হওয়া যে এই সরকার আসলে তাদের দাবি পূরণ করবে কি করবে না, এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তামি। আমি আসলে মূলত বলতে চেয়েছিলাম যেটা তন্নি বললো সেটাই, যে কমিউনিকেশনের যে গ্যাপটা আছে সেটাকে একটু কমিয়ে আনা। তো এক্ষেত্রে আমি আরেকটা জিনিস যোগ করব হয়তো, যে আসলে এই সরকারের সাথে এই সরকারের যারা সহযোগী সংগঠনরা রয়েছে সেখানেও কিন্তু তরুণ সমাজের অনেকেই রয়েছেন। তো তাদের কাছ থেকে ওপিনিয়ন নিয়েও কিন্তু এই যে মানুষের সাথে এবং বিশেষত তরুণ সমাজের সাথে ইনফরমেশনের দিক থেকে আরও কীভাবে ভালোভাবে কানেক্ট করা যায়। এবং এই যে তথ্য আজকে আমরা পেলাম যে 180 দিনের যে মানে একটা কাজের ফিরিস্তি আমরা পেলাম, তো সেটাকে কিন্তু 180 দিন জুড়েই তারা প্রচার করতে পারতেন। তো এই যে কাজগুলো, সে কাজগুলো এফিশিয়েন্টলি করার জন্য ওনারা আরও মানুষকে সংযুক্ত করতে পারেন, তরুণদেরকে সম্পৃক্ত করতে পারেন। এবং একই সাথে আপনারা যে আইনগুলো পাশ করা হয়নি সংসদে, সেগুলোকে পাশ করার জন্য এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেগুলো সংশোধন সহ পাশ করার জন্য বিশেষত অনলাইনের বিষয়, সাইবার সুরক্ষার যে আইন,
সেটাকে আরও এফিসিয়েন্টলি যদি ওনারা মানে বাস্তবায়ন করেন, তাহলে এই যে প্রচারের ক্ষেত্রেও কিন্তু ওনারা আরও বেশি এজ পাবেন, কারণ তখন গুজব ছড়াবে না, তখন অপতথ্য ছড়াবে না। চমৎকার। প্রিয় দর্শক, আজকের আলোচনা এটা স্পষ্ট, বিগত 180 দিনে সরকারের সামনে যেমন চ্যালেঞ্জ ছিল, যেমন প্রতিকূল পরিস্থিতি ছিল, তেমনি সরকারের সদিচ্ছা এবং চেষ্টাও ছিল তা এগিয়ে তোলার, তা কাটিয়ে তোলার। প্রিয় দর্শক, তরুণদের আশা, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আজকের 3 জন আলোচককে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। 180 দিনের সরকারের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।